newscounter.es আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। সাম্প্রতিক যে কেন্দ্রীয় কমিটির বৈঠক সিপিআইএম এর দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল, সেই কমিটির বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক বেবি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পশ্চিমবঙ্গে বামপন্থীদের অনেক সাধারণ সমর্থক তারা আগে বিজেপি আসুক, তৃণমূলকে সরানোর জন্য পরে দেখা যাবে, এই মানসিকতার থেকে বিজেপিকে ভোট দিয়েছে। এখন পশ্চিমবঙ্গ সিপিআইএম এর সামনে একটা বড় চ্যালেঞ্জ যে তাদের যে সাধারণ সমর্থক যারা বিজেপিকে ভোট করেছেন এই নির্বাচনেও, তাদেরকে দলীয় বৃত্তে ফেরত আনা। এখন প্রশ্ন হচ্ছে, যেটা বেবি নিজেও বলেছেন, যে এর বেশি আমি কিছু বলতে চাইছি না। অর্থাৎ এটা কতটা বাস্তবে সম্ভব হবে অথবা হবে না, সেটা দলীয় অনুশীলনের উপর নির্ভর করছে। অর্থাৎ সিপিআইএম এর নেতা এবং কর্মীরা তাদের এই উপলব্ধি সেটা বাস্তবে এক্সিকিউশন করবার জন্য কিভাবে রণকৌশল তৈরি করছে তার উপর নির্ভর করবে। এবং যা খবর সেটা হচ্ছে, কল্যাণীতে বিশেষ রাজ্য কমিটির অধিবেশন সিপিআইএম এর বসতে চলেছে। তারা সেখানে পথের দিশা খোঁজবার চেষ্টা করবে। আপনারা যদি আমার পুরনো ইউটিউবগুলো একটু, বিশেষ করে নির্বাচনের 2-3 মাস আগে একটু ফিরে দেখেন, দেখবেন একটি এপিসোডের নাম ছিল বামপন্থীদের সামনে সুযোগ। এবং সেখানে আমি পরিষ্কার বলেছিলাম, এই নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস হেরে যায়, তৃণমূল কংগ্রেস তখন হেরে যাওয়ার সম্ভাবনা কেন বলেছিলাম সেটা অন্যান্য বুলেটিনে আমি ব্যাখ্যা করেছিলাম। সেই সময় আমার সঙ্গে অনেকেই একমত হননি, কিন্তু এই পার্টিকুলার এপিসোডটাতে আমি বলেছিলাম, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বামপন্থীরা প্রাথমিকভাবে কঠিন সমস্যায় পড়বে, কোনো সন্দেহ নেই। কারণ শেষ পর্যন্ত বিজেপির আক্রমণের বর্ষামুখ বামপন্থীর দিকে ঘুরবে। এটা বোঝার জন্য খুব তাত্ত্বিক অনুশীলনের দরকার নেই, আমাদের ঘরের পাশে ত্রিপুরাই যথেষ্ট। কিন্তু পাশাপাশি একথাও আমি বলেছিলাম, বামপন্থীরা এবং আজকের দিনের তরুণ প্রজন্ম, যে প্রজন্ম সিপিআইএম এ ক্ষমতার ক্ষীর খেয়ে গড়ে ওঠেনি, যারা বিরোধী অবস্থায় নিজেদের দলীয় রাজনীতির দৌড়টা শুরু করেছেন, তারা যদি সত্যি সত্যি রুখে দাঁড়াতে পারেন, বিভিন্ন ইস্যুতে যেভাবে মীনাক্ষী কলতান নেতৃত্ব দিয়েছেন ঘুরে দাঁড়ানোর লড়াইতে, তাহলে বামপন্থীদের সামনে একটা সুযোগ আসবে। কারণ আমি সেই সময় বলেছিলাম, যদি ক্ষমতার থেকে একবার তৃণমূল কংগ্রেস সরে যায়, যেটা এখন অনেকেই বলছেন, তো আমরা 3 মাস 4 মাস আগে বলে দিয়েছিলাম যে এই তৃণমূল কংগ্রেস দলটা রাজনৈতিকভাবে অস্তিত্ব থাকবে না এবং বিরোধী পরিসর যেটা পড়ে থাকবে, এটা পদার্থবিদ্যারও নিয়ম, শুধু সমাজবিজ্ঞানের নিয়ম নয়। সেই বিরোধী স্পেসটা দখল করবার মতো ফাঁকা মাঠ বামপন্থীরা দ্রুত পাবে। কেউ কেউ বলেছিলেন যে না, কংগ্রেসও সেখানে অন্যতম কন্টেন্ডার থাকবে, কিন্তু আমার নিজস্ব ধারণা যে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের একটা পোর্শন বাদ দিলে বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কংগ্রেস হয়তো কিছুটা সংগঠন গোছানোর চেষ্টা করবে। যেমন পুরুলিয়াতে নেপাল মাহাতোরা হয়তো চেষ্টা করবেন, হাওড়াতে কিছু পুরনো নেতা আছেন তারা চেষ্টা করবেন, বসিরহাটেও কিছু পুরনো নেতা আছেন, কোনো কোনো সংখ্যালঘু মুখ নতুন করে কংগ্রেসে এসছেন, তারা চেষ্টা করবেন। কিন্তু সামগ্রিকভাবে বিরোধী পরিসরের রাজনীতিটা বামপন্থীদের দখলে চলে যাবে যদি যদি তারা সক্রিয় থাকতে পারে, যেভাবে তারা সক্রিয় ছিলেন অভয়ার ইস্যুতে, যেভাবে তারা সক্রিয় ছিলেন চিটফান্ড কেলেঙ্কারির ইস্যুতে, যেভাবে তারা সক্রিয় থাকার চেষ্টা করেছিলেন টেট কেলেঙ্কারির ইস্যুতে। এখন ক্ষমতার পথ পরিবর্তন সত্যি সত্যি ঘটে গেছে এবং আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি দ্রুততার সঙ্গে আক্রমণ বামপন্থীদের উপর নামতে শুরু করেছে। এটা একদম প্রারম্ভেই পরিষ্কার হয়ে গেছে, যার হাতে গরম এই মুহূর্তের উদাহরণ আপনারা সকলেই জানেন, লাহেকালি।
এখন শাসক হিসেবে বিজেপি যে বিপদের দিকে এগোচ্ছে, যেটা 2016 সালে ওরা সঠিকভাবে মূল্যায়ন করেছিলেন, বলেছিলেন আরএসএস তাদের মুখপত্রে লিখিতভাবে বলেছিলেন, স্বস্তিকাতে অন রেকর্ড বলেছিলেন যে 2016 নির্বাচনে বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসার থেকে তৃণমূল টিকে যাওয়া বরং বেটার। এবং প্রায় 80টা কেন্দ্র সেই সময় ছিল, আপনারা ভোটের ফিগারগুলো খেয়াল করলে দেখবেন, যেগুলো বিজেপি ভোট কাটার জন্য বাম কংগ্রেস জোট হেরে গেছিল। না হলে পরিস্থিতি যা ছিল 2016 সালেই তৃণমূল কংগ্রেসের ভাসান হয়ে যেত। কিন্তু এবার তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ছত্রভঙ্গ, 3টে শিবিরে আনুষ্ঠানিকভাবে বিভক্ত, এবং এই দলের কাঠামোতে কটা বিভাজন হলো তার থেকেও বড় কথা, মানুষের ভরসার জায়গাটা ক্রমশ চুরমার হয়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্যারিশমা তৈরি করেছিলেন, সেটা সব থেকে বেশি ক্ষয়প্রাপ্ত হয়েছে বাস্তবে আমরা যেটা দেখেছিলাম তার রাজত্বের শেষ বছরগুলোতে। আর ক্ষমতা থেকে চলে যাওয়ার পর যা যা ঘটছে সেটাকে মরার উপর খাড়ারগা বলাটাই একদম সঠিক উপমা। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই বিরোধী স্পেস দখলের জায়গাতে বিজেপি যে এত দ্রুত বামপন্থীদের নিশানা করছেন, এতে বামপন্থীদের যেটা সুবিধে হচ্ছে, সাধারণ মানুষ যারা বিজেপি সম্পর্কে মোহমুক্ত হতে থাকবেন, তারা এটা মনে করতে শুরু করবেন যে যখন বামপন্থীরা আক্রমণের নিশানায়, তার মানে মূল বামপন্থীরাই বিরোধী হিসেবে আগামী দিনে উঠে আসবে। এই জায়গাটা থেকেই বামপন্থীদের উত্থানের মূল যে শর্ত, সেটা শুরু হচ্ছে। সুযোগের সম্ভাবনার দ্বিতীয় ক্ষেত্রটা কোথায়? মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূলকে প্রত্যাখ্যান করা মানে কার্যত তৃণমূলের নেতা নেত্রীদের প্রত্যাখ্যান করেছে, কারণ তৃণমূলের কোনো সংগঠিত রেজিমেন্টেড পলিটিক্যাল এজেন্ডা বা দর্শন নেই, যেটাকে রিজেক্ট করেছে। আপনি বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করলে বলতে পারেন যে হিন্দুত্বের রাজনীতি পরাজিত হয়েছে। যদি সিপিএম হেরে যায়, আপনি বলতে পারবেন যে বামপন্থাকে মানুষ প্রত্যাখ্যান করলো। কিন্তু তৃণমূল হেরে গেলে আপনি বলবেন মমতা হেরে গেছে, অথবা অভিষেকের জন্য দলটা ডুবলো। আপনি নির্দিষ্টভাবে কোনো পন্থাকে চিহ্নিত করতে পারবেন না, কারণ তৃণমূল বলতে লোকে কিছু নির্দিষ্ট নেতা নেত্রীকে বুঝত, আলাদা করে কোনো রাজনৈতিক দর্শন তার সঙ্গে তৃণমূল আইডেন্টিফাই করতে পারেনি। এখন সমস্যা যেটা হচ্ছে, বিজেপি তাদের সংখ্যা বাড়ানোর তাড়াতে, কোথাও কোথাও নিচুতলায় সংগঠন বাড়ানোর তাড়াতে, এবং কোথাও কোথাও অন্যান্য নানাবিধ সমীকরণের সেটিংয়ের ফলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে ঢালাওভাবে যে মানুষগুলোকে দেখে প্রত্যাখ্যান করেছে মানুষ, সেই সমস্ত লোকজনকে উপরতলা থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত তারা অ্যাকোমোডেট করতে শুরু করেছে। এখন সেটা, এই অ্যাকোমোডেশনটা উপরের দিকে কোথাও সরাসরি যোগদানের মধ্যে দিয়ে হচ্ছে। আপনারা দেখেছেন সন্তোষ মোহন দেবের মেয়ের থেকে শুরু করে, প্রকাশ চিকবরাইক থেকে শুরু করে, সুকেন্দ্র শেখর থেকে শুরু করে, তারা সরাসরি জোড়াফুল থেকে পদ্মফুলে যোগ দিয়েছেন। কোথাও কোথাও একটা সেল কোম্পানি খোলার মতো সেল পলিটিক্যাল পার্টি খোলা হয়েছে, এনসিপি, এবং তাতে সাংসদরা 20 জন যোগ দিয়েছেন, এবং সুদীপ ব্যানার্জি শোনা যাচ্ছে মন্ত্রী হয়ে যাবেন। আবার কোথাও এই ভালো তৃণমূল বা ঋত তৃণমূলের মতো মডেল প্র্যাকটিস করা হচ্ছে। কিন্তু এগুলো করে জাগলারি করে এটা কোনো লাভ হচ্ছে না, যে মানুষ মোটামুটি ধরে নিচ্ছে যে তৃণমূলের এরা সকলেই বিজেপিতে ঝাঁপ দিচ্ছেন। এখন এটা কোনো সন্দেহ নেই যে বিজেপিটা কলেবরে বাড়বে। যেখানে যেখানে বিজেপির পার্টি অফিস খুঁজে পাওয়া যেত না, রাতারাতি গৈরিক ভবন গড়ে উঠছে। তৃণমূলের পার্টি অফিস গেরুয়া রং করে বিজেপির হয়ে যাচ্ছে, একই মুখ। এখন এই একটা জায়গা থেকে অসুবিধার জায়গা যেটা বিজেপির পক্ষে, এদের মহান যে স্বীকৃতি গত 15 বছরে, তার ব্যাগে চাক বা না চাক সিন্দাবাদের নাবিকের মতো বিজেপির কাঁধে চেপে বসবে। এবং মানুষ যেটা চোখের সামনে দেখবে,
যে স্বপন শাহর ওই সিনেমার মতো একই সেটে 3-4টে সিনেমা শুটিংয়ের মতো একই লোক তারা আগের জমানাতেও করে খাচ্ছে, এই জমানাতেও করে খাচ্ছে। মানুষ এটা খুব একটা ভালোভাবে দেখবে না, এবং এই কারণে তৃণমূলের রাজনৈতিক ভিত্তিতে যে প্রবল ধস নামবে এটা বোঝবার জন্য কোনো গণৎকার হওয়ার দরকার নেই। কেউ কেউ বলছেন যে তৃণমূলের এখনও 41% ভোট আছে। সে তো যখন 2011 সালে বামফ্রন্ট চলে গেছিল তারও 42% ভোট ছিল। 2016 পর 2021 মধ্যে কি ঘটেছে, রাজনৈতিক ভিত যখন ভার্টিক্যালসগুলো সরতে শুরু করে সেটা মানুষ দেখেছেন। সামান্য বোধ বুদ্ধি খাটালে এটা বোঝা যাবে। এবং আমার নিজের ধারণা তৃণমূল কংগ্রেসের এই ধসটা আগামী 2028 পঞ্চায়েত নির্বাচন, যেটা লোকসভা নির্বাচনের আগে, সেটার থেকেই বোঝা শুরু হবে। কারণ এটা একদম গ্রাসরুট লেভেলের ইলেকশন। এখানে কোনো কেন্দ্রীয় বাহিনী প্রোটেকশন থাকে না, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দাপাদাপি থাকে না, বুথে বুথে নিজের হিম্মতে ভোটটাকে লড়ে নিতে হয়। এই জায়গাটাতেই বামপন্থীদেরও সামনে পরীক্ষা। যে বিরোধী স্পেস তৃণমূলের উল্টো দিকে বিজেপি দখল করেছিল, বিজেপি যখন শাসন ক্ষমতায় চলে গেছে, অ্যান্টিথিসিস অনুযায়ী বামপন্থীরা সেই বিরোধী স্পেস কতটা দ্রুত দখল করতে পারছে, নির্বাচন এবং নির্বাচন বহির্ভূত লড়াইয়ের ক্ষেত্রে রাস্তার লড়াইতে তারা কতটা সক্রিয় প্রেজেন্স আনতে পারছে। 2023 পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীরা প্রায় 30,000 আসনে গ্রাম পঞ্চায়েত স্তরে কোনো প্রার্থী দিতে পারেনি। উত্তরবঙ্গে অবস্থা ভীষণ খারাপ ছিল। এই 2028 নির্বাচনে দেখতে হবে যে বামপন্থীরা যে ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে চাইছেন, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের কথা বলছেন, লায়েক আলীরা যে কারণে জেলে যাচ্ছেন, তারা সেই লড়াইটা বাস্তব ক্ষেত্রে কতটা সংগঠিতভাবে সাংগঠনিক চেহারা দিতে পারলেন অথবা পারলেন না। কিন্তু এ ব্যাপার আজকে পরিষ্কার হয়ে গেছে, যেহেতু বিরোধী রাজনীতির পরিসরে প্রায় ফাঁকা মাঠ পড়ে রয়েছে, সেখানে বামপন্থীদের সামনে একটা সুযোগ আসছে নির্বাচনী লড়াই, রাস্তার লড়াই, ব্যারিকেডের লড়াই, জেলের লড়াইয়ের মধ্যে দিয়ে প্রধান বিরোধী পক্ষ হিসেবে উঠে আসবেন। বলা বাহুল্য এটা একটা পরীক্ষা, ইতিহাসের বাঁকে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে। 60-এর দশকে, 70-এর দশকে বামপন্থীরা এই লড়াই সম্মানের সঙ্গে উত্তীর্ণ হতে পেরেছিলেন। এই নতুন সহস্রাব্দে নতুন সময়ে তারা সেই লড়াই উতরতে পারবেন কিনা সেটা উত্তর আগামী দিন দেবে। তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। TheNewsCounter.si এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন। আর চাইলে আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত এবং ভাবনা চিন্তা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।